আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু জনাব চৌধুরী, আপনাদের একটা বড় অংশের নেতাকর্মীরা বাংলাদেশে রয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে মামলা, যাদের বিরুদ্ধে হত্যা মামলা, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা রয়েছে, তারা দেশের বাইরে অনেকেই, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আপনি সহ আপনাদের সরকারের যে এমপি এবং মন্ত্রীরা রয়েছেন, তারা প্রত্যেকেই দেশের বাইরে। কিন্তু সাধারণ যে জনগোষ্ঠী কর্মী সমর্থক, যাদেরকে আপনারা তৃণমূলের নেতা কর্মী বলে থাকেন, তারা তো বাংলাদেশে রয়েছে। তারা সকলেই একটা নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। তারা আসলে কি ভোট কেন্দ্রে যাবেন, তারা ভোট কেন্দ্রে যাবেন না, এবং ভোট কেন্দ্রে না গেলে তাদের যে মানসিক অত্যাচার, শারীরিক নির্যাতন, ভয় ভীতি, হুমকি, এবং তাদেরকে এলাকা ছাড়া করা হবে। তো এই যে নিরাপত্তার একটা ঝুঁকি তৈরি হচ্ছে, আবার দলের নির্দেশনাও তাদেরকে মানতে হচ্ছে, তো তাহলে তাদের আসলে করণীয় কি? আপনাদের দলের নির্দেশনাটি কি একটু পরিষ্কার করে বলবেন? আমাদের প্রথমত আপনি যেটা বলেছেন যে আমাদের বেশিরভাগ নেতাকর্মী দেশের বাইরে, সেটা কিন্তু নয়। আমাদের সংসদে, বিগত সংসদে আওয়ামী লীগের দল থেকে যারা নির্বাচিত হয়েছেন, সেখানে 67 জন ছিলেন স্বতন্ত্র ভাবে নির্বাচিত, 67 জন। তারপরে ছিল জাতীয় পার্টির বাকি এই 200 সামথিং যারা ছিলেন, সেখান থেকে প্রায় 142 জন সংসদ সদস্য কারাগারে আছেন। অর্থাৎ আমার বিগত নির্বাচিত সংসদে প্রতিনিধিত্বকারী সংসদ সদস্যদের মেজরিটি কিন্তু কারাগারে বন্দী আছেন। এর পাশাপাশি আমাদের যাদের সাথে অ্যালায়েন্স ছিল, ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, তাদের ওখান থেকেও যারা নির্বাচিত হয়েছেন তারাও কারাগারে আছেন। এবং আমাদের দলের প্রেসিডিয়ামের সদস্য, সংসদ সদস্য নন, একজন শুধুমাত্র জামিন পেয়েছেন, তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আর বাকি আমাদের আরো অনেক প্রেসিডিয়ামের সদস্য, তারাও কিন্তু কারাগারে আছেন। তো সুতরাং আমাদের বেশিরভাগ নেতাকর্মী হয় কারাগারে আছেন, নয় তারা আত্মগোপনে আছেন, এবং তারা প্রকাশ্যে কোথাও বেরোলে এই পুলিশ দিয়ে এবং সেনাবাহিনীর সহযোগিতায় তাদেরকে আক্রমণ করা হচ্ছে। এবং এই নির্বাচনের প্রাক্কালে আমাদের কাছে ডকুমেন্টেড এভিডেন্স আছে, বেশ কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতারের আগে নির্যাতন করে, গাছের সাথে পিটিয়ে, সেনাবাহিনীর সদস্যরাও সেখানে জড়িত ছিল, কোস্টগার্ডের সদস্যরা জড়িত ছিল, পুলিশ বাহিনীর সদস্যরা জড়িত ছিল। তারা সরাসরি আমাদের উপরে এই শারীরিক এবং এই ধরনের নির্যাতন, রাজনৈতিক নির্যাতনটা আমাদের উপর করেছে। এবং এই প্রেক্ষিতে এই অবৈধ সরকার এবং যারা নির্বাচন করছে, তারা এখন বুঝতে পারছে যে দেশের একটা বড় জনগোষ্ঠী নির্বাচন বিমুখ। এই কারণে কিছুদিন আগে অবৈধ ইউনূস সরকারের অবৈধ উপদেষ্টা তৌহিদ সাহেব নিজেই নির্বাচনের আগেই ঘোষণা দিয়ে দিলেন নির্বাচনে 55% নাকি ভোট পড়বে। তো নির্বাচনকে ঘিরে যদি এতই উন্মাদনা সৃষ্টি হয়ে থাকতো, নির্বাচনের জন্য যদি জাতি এতই উন্মুখ হয়ে থাকে, তাহলে সে নিজেই কিভাবে 55% নির্ধারণ করে দেয়? অর্থাৎ তাদের চৌধুরী, আমি একটু যদি আপনাকে বিনয়ের সাথে থামাচ্ছি, একটু সুনির্দিষ্ট ভাবে যদি, অনেকগুলো প্রশ্ন আমাদের জানার আগ্রহ আছে, যদি আপনি একটু সেই জায়গায় উত্তরগুলো দিতেন। যেমন 50% কথা বলছেন, আজকে আমরা একটি প্রতিবেদন দেখতে পেলাম যে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF একটি সংবাদ সম্মেলন করে তারা একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে 90% জনগোষ্ঠী ভোট দিতে চান, 8% ভোট দেওয়ার ব্যাপারে অনিশ্চিত, এবং 48.2% অর্থাৎ জরিপে অংশগ্রহণকারী 48.2% বিএনপিকে ভোট দিতে চায়, যারা অতীতে আওয়ামী লীগ করত। এখন 64 জেলায় 180টি সংসদীয় আসনে এই জরিপ পরিচালনা করা হয়েছে, এবং 11,038 জন ভোটারকে এই জরিপে অংশ নিতে বলা হয়েছিল, তারা অংশ নিয়েছে। এবং 2025 সালের 20 নভেম্বর থেকে 26 সালের 31 জানুয়ারি পর্যন্ত 2 ধাপে এই জরিপটি পরিচালনা করা হয়। তাহলে জরিপ বলছে যারা আওয়ামী লীগ করতো 48% এখন বিএনপিকে ভোট দিবে। এটা কখনোই সম্ভব না। প্রথমত হচ্ছে, আমি আবারও বলছি, 55% পর্যন্ত যেখানে রাষ্ট্রীয়ভাবে প্রচার করছে, সেখানে একটা ভুঁইফোর প্রতিষ্ঠান
যার কোনো নির্বাচন সংক্রান্ত কাজে, বাংলাদেশে তো আমরা এর আগে অনেক নির্বাচন দেখেছি, বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, অনেক নির্বাচনে 18 সালে যেমন বিএনপি অংশগ্রহণ করেছিল, ফলাফল যাই হোক, সেই সময় কিন্তু এই ধরনের ভুঁইফোর সার্ভে প্রতিষ্ঠান আমরা কিন্তু দেখিনি। হঠাৎ করে একটা সার্ভে প্রতিষ্ঠান উদয় হলো, সেই সার্ভে প্রতিষ্ঠান ঘোষণা দিয়ে দিল 90% জনগণ ভোট দিতে চায়, সেইখানে আবার সরকারি লোকজন বলছে 55% ভোট কাস্ট হতে পারে। তো বাংলাদেশে এখন পর্যন্ত যে নির্বাচনকে বলা হয় সবচাইতে স্বচ্ছ 2008 সালে, যেখানে ব্যক্তি তার নিজের ভোট দিয়েছিল ভোটার আইডি কার্ড ধরে। এর আগে কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড ছিল না, ছবিযুক্ত ভোটার আইডি কার্ড ছিল না। আপনার ভোট আমি দিয়েছি, আমার ভোট আপনি দিয়েছেন, কিন্তু বিশৃঙ্খলা হয়নি, কিন্তু সেভাবে ভোটটা হয়েছে। প্রথম সেই নির্বাচনে যেখানে ভোটার আইডি কার্ড সহ মানুষ ভোট দেয়, সেখানে ভোট কাস্ট হয় 70%। তো এরা এই গাঁজাখুরি গল্প কোথা থেকে আনলো আমি জানি না, 90% নাকি সেখানে ভোট দিতে চাইবে। এবং এই সংগঠনটা নতুন উদয় হওয়া একটা ভুইফোর গাঁজাখুরি একটা মন্তব্য, একটা সার্ভে রিপোর্ট পাবলিকলি দিল। আরেকটা কথা আমি আপনাকে বলি, একটা জিনিস তাহলে এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে জনাব চৌধুরী। আমি বলার পরে আপনি আমাকে বলবেন, আমি একটু বলি, আমি বলাটা শেষ করি, তাহলে আপনি জিনিসটা একটু, প্রশ্নটা আরো বেশি অর্থবহ হবে। বিষয়টা হচ্ছে, আপনি একটা ফার্স্ট অফ অল, আমার দলের অবস্থান কিন্তু পরিষ্কার। আমার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার দলের সভানেত্রী পরিষ্কার করেছেন, তার উপদেষ্টারা পরিষ্কার করেছেন, আমাদের দলীয় নেতাকর্মীরা যারা সিনিয়র লিডারশিপ তারা পরিষ্কার করে দিয়েছেন, নো ভোট নো ভোট, এটা হচ্ছে আমাদের অবস্থান। এখন আমি বলি, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে যতগুলো মামলা হয়েছে, এই মামলাগুলোর শতকরা 98% মামলাগুলো করেছে হচ্ছে বিএনপির সাথে সম্পৃক্ত রাজনৈতিক, তাদের যে কর্মীরা তারা করেছে, বা বিএনপি রাজনৈতিক দল থেকে করেছে। এর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের যতগুলো ঘর বাড়ি বিনষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য ছিনতাই হয়েছে, চাঁদাবাজি হয়েছে, যা যা অপকর্ম বাংলাদেশের গত 18 মাসে হয়েছে, এর সিংহভাগ হয়েছে বিএনপি দ্বারা। এই মুহূর্তে আওয়ামী লীগ সবচেয়ে বেশি, কারণ এনসিপি দলটা নন এক্সিস্টেন্ট, তাদের কিছু করার ক্ষমতা নেই, তারা শুধু মুখে কথা বলছে ঢাকা শহরে। তাদের সেইভাবে করে কোনো ড্যামেজ করা বা কোথাও গিয়ে সেটা করা ছিল, ওই যে বললাম, মানে 1% ছিল। কিন্তু বিএনপি যে কারণে, যেখানে আমাদের নেতাকর্মীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, সেইখানে 48% নেতাকর্মী, আমাদের সমর্থকেরা ভোট দেবে বিএনপিতে, এর চাইতে উজবুক কথা, এর চাইতে আজগুবি, এর চাইতে মানে আমি বলবো যে ভিত্তিহীন সার্ভে আর দ্বিতীয়টা হতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রয়োজন বোধে সেই ভোট নষ্ট করবে। সমর্থকেরা দরকার হলে XYZ হাত পাখা, তারপরে ওই যে গরুর গাড়ি, আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে দেখেছি অনেকেই ভোট কেন্দ্রে যাব না ক্রস না লিখে, কোথাও ভোট দিচ্ছে না না লিখে, এটা পাবলিক করছেন। আমি এটি দেখাচ্ছি না এই কারণে, কারণ এটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভেরিফাইড না, সে কারণে। তবে আমরা এটি পেয়েছি। তো আপনার কাছে কি মনে হয় যে যদি ধরে বেঁধে নিয়ে যায় আওয়ামী লীগের সমর্থকদেরকে, যে বাড়ি আবারও পুড়িয়ে দিবে, যেটা করছে তারা, এখন হঠাৎ করে তারা অবস্থান, কিছুদিন আগে আমাদেরকে হত্যা করছিল, আমাদের বাড়িঘর ধ্বংস করছিল, ধর্ষণ করছিল, নির্যাতন করছিল, এখন হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখবেন তার এলাকাতে গিয়ে বলছে আওয়ামী লীগের সমর্থকদের জন্য আমরা আছি। তারপরে নানান ধরনের টানা, মানে মিষ্টি মধুর কথা তাদের মুখ দিয়ে এখন বেরোচ্ছে। 32 নম্বর যখন তারা ওই ট্রাক্টর পাঠিয়ে, ওখান থেকে বুলডোজার পাঠিয়ে ভাঙলো, তখন এই সমস্ত কথা তারা বলেনি। তো এখন বিষয়টা হচ্ছে, কোনো পাগলেও, উন্মাদও বিশ্বাস করবে না, কোনো উন্মাদও বিশ্বাস করবে না আওয়ামী লীগের কর্মীরা 48%, দরকার হলে সেই ভোট সেখানে র্যান্ডমলি ভোট 3-4টা ব্যালটে মেরে সেই ভোট তারা নষ্ট করবে। প্রয়োজন বোধে সেটা স্বতন্ত্র, যদি বাধ্য করা হয়, স্বতন্ত্র কেউ যদি দাঁড়ায়, সেখানে তারা ভোট দিবে। কিন্তু বিএনপি কে ভোট দিবে, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় এই মুহূর্তে। এটা হচ্ছে আমাদের রিডিং, আমরা গ্রাসরুটের সাথে আমরা কথা বলি, এটা হচ্ছে আমাদের রিডিং। কারণ তাদের এখন যদি আমাদের দল থেকেও যদি নির্দেশনা দেয়, ওইখানে জামাত জিতবে, আপনারা কি চান জামাত জয়লাভ করুক? দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচনটি অবৈধ। এই নির্বাচনে যাতে করে আমাদের সমর্থকরা, আমাদের ভোটাররা ভোট দিতে না যান। কে জিতলো না জিতলো সেটা আমাদের এই মুহূর্তে কোনোভাবেই বিবেচ্য বিষয় নয়। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারের স্থায়িত্ব হচ্ছে ক্ষণিকের।
যখনই আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হয়েছে, সেই সরকার সর্বোচ্চ টিকে ছিল 1988 সালে 2 বছর, আর সর্বনিম্ন টিকে ছিল 2 মাস। তো 2 বছর আর 2 মাস, তো এর মধ্যবর্তী জায়গায় আমরা বিশ্বাস করি আবারও যারাই রাজনৈতিকভাবে আসুক না কেন, রাজনৈতিকভাবে মানুষ মধ্যে একটা বিশ্বাস আছে, সেটা আমি আপনাকে এটা বলতে চাই যে এই এনজিও গোষ্ঠী, বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা কিছু ক্রিমিনাল, উগ্রবাদীদের সহায়তাকারী, সাবেক জাসদ বর্তমানে হিজবুত তাহরির, বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্রে বা উগ্রবাদী রাষ্ট্রে পরিণতকারীদের চাইতে যে কোনো রাজনৈতিক শক্তিকে মানুষ সরকারে দেখতে চায়। এদের বদলে ওইটা একটা কথা আছে না, মানুষের মলের চাইতে গরুর গোবর ভালো, ওই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষে আছে। তো সুতরাং এই সার্ভে বা আমাদের এই যে উপদেষ্টা তথাকথিত মিস্টার তৌহিদ যে কথাটা বলেছেন, আমরা সেটাতে রেশ ধরে আপনি দেখতে পারবেন যে দিস আর অল টু ক্রিয়েট হাইপ, একটা হাইপ ক্রিয়েট করার তার চেষ্টা করছে। এই জরিপটাতে একটা ইঙ্গিত আছে যেটা আমি আসলে বারবার ভুলে যাব বলে আপনাকে থামাতে চেয়েছিলাম। 48.2% বিএনপিকে ভোট দিবে যারা আওয়ামী লীগ করতেন। তাহলে এখানে এই জরিপ থেকে পরিষ্কার হলো এই 48% আওয়ামী লীগের ভোটার। অবশ্যই মানে তাদের দৃষ্টি না, তারা না, সেটা আবার সেপারেট স্যাম্পল সাইজ, যে তারা বলছে যে আওয়ামী লীগের ভোটারদের মধ্যে 48% মানে আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিতে চায় তাদের ভাষ্য অনুযায়ী, বা জামাতকে, যারা আওয়ামী লীগের ভোটার। এখন আওয়ামী লীগ কোনো ভোটারই নেই। এখন বিষয়টা হচ্ছে এরা যে জরিপটা করেছে, প্রথমত সে কিভাবে ক্লাস্টার করলো যে আওয়ামী লীগের সমর্থক কারা, আর আওয়ামী লীগের সমর্থক যদি মানে তারা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে, তার মানে জেলেই নিয়ে যেত। উনি আওয়ামী লীগের সমর্থক পাইলো কোথায়? সে আওয়ামী লীগের সমর্থক কিভাবে পেল? আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের নেতাকর্মী তো এই মুহূর্তে প্রকাশ্যে কোনোভাবেই তার পক্ষে সেটা বলা সম্ভব না। এগুলো সম্পূর্ণ উদ্ভট কিছু ডাটা সেখানে দেওয়া হচ্ছে জাস্ট টু ক্রিয়েট হাইপ। হ্যাঁ, এগুলো সব নাটকের অংশ, এই সরকারের, এই অবৈধ সরকারের নাটকের অংশ। আরেকটি আলোচিত ঘটনা, আপনি বলছেন আপনার দলের নেতা কর্মীরা দরকার হইলে ভোট নষ্ট করবে, ভোট কেন্দ্রে যাবে না, অথবা না ভোট দিবে, অথবা কেটে ফেলবে, যেগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে দেখছি। তাহলে আপনার দলের একজন একাধিক নেতা কর্মীরা উঠান বৈঠকে বরিশালে সেটা আমরা দেখেছি, সেখানে গিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন। এর অর্থ কি? এটা হচ্ছে মাদারীপুরে জয় বাংলা বলেছে, মাদারীপুরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, ধানের শীষে ভোট চেয়েছে আওয়ামী লীগ নেতারা। প্রথমত আমার ব্যক্তিগত যে বিশ্লেষণ সেটা হচ্ছে, সাধারণত কিন্তু ভোটের সময় স্থানীয় বিষয় এবং জাতীয় বিষয় এই দুটোর মধ্যে কিছুটা পার্থক্য থাকে। স্থানীয় পর্যায়ে সেখানকার মানুষ যাকে মোস্ট অ্যাপ্রোচেবল মনে করে, ন্যাশনাল ইস্যু যাই হোক না কেন, এবং যার কাছে মানুষ সবচেয়ে সেফ মনে করবে, সে যেই মার্কাতেই থাকুক না কেন, সেখানে কিছুটা সমর্থন মানুষ সেখানে তাদের জন্য জাগ্রত হয়, সমর্থনটা সেটা তৈরি হয়। আর বর্তমান প্রেক্ষাপটে আমার নেতাকর্মীদেরকে যদি কোথাও ধরে নিয়ে গিয়ে সেখানে মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয়, যেখানে তাদেরকে যেখানে পাচ্ছে সেখানেই মারছে, সেখানেই খুন করছে, সেখানেই আক্রমণ করছে, হঠাৎ করে আপনি আমার কিছু নেতাকর্মীকে মঞ্চে নিয়ে আসলেন এবং তাদেরকে বললেন আপনারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেন আর আপনারা ধানের শীষে ভোট চান, তার পক্ষে কি অন্য কিছু করা সম্ভব? সেখানে তার জীবন হানির সম্মুখীন, সে তার জীবন শঙ্কায় আছে, সেইখানে তাকে দিয়ে তো এই কথাটাই বলবে। কারণ আপনাকে একটা কথা আমি এখানে বলতে চাই, এই যে ভোটটা হচ্ছে, সেই ভোটটা আসলে কেন হচ্ছে, একটা বিষয় আপনাকে এখানে ভাবতে হবে। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। সেটা হচ্ছে এদের একটা অ্যাসেসমেন্ট প্রয়োজন, বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী ভোটার বা আওয়ামী লীগ বিরোধী শক্তির কি পরিমাণ রাজনৈতিক সক্ষমতা সেটা একটা যাচাই করবে। যদি তারা কারচুপি করে 20% বা 30%, এর বাকি অংশটাকে তারা ধরে নিবে যে সমস্ত ভোট বিএনপি বা জামাতের অধীনে তারা ফেলতে পারবে, তারা ধরে নিবে এগুলো হচ্ছে আমার ঘরের ভোট। কারণ সামনে কিন্তু আরেকটা নির্বাচন তাদেরকে করতে হবে, সেই নির্বাচনে এদের একটা অ্যালায়েন্স যেভাবে করে 4 দলীয় ঐক্যজোটের সময় হয়েছে একইভাবে অ্যালায়েন্সই হবে।
সেই অ্যালায়েন্সটা কতটুকু পোক্ত করা যায় তার একটা আমি বলবো যে সেটা একটা প্রি প্রি মানে শো শুরু হওয়ার আগে যেটা হয় না, তার একটা রিহার্সাল হচ্ছে। এই রিহার্সালটা তারা রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে সকল বাহিনীকে দিয়ে তারা রিহার্সাল করছে যে আওয়ামী লীগকে ছাড়া একটা গ্রুপকে আমরা সেপারেট করে ফেললে আমরা সেটাকে বুঝতে পারবো কোন কোন জায়গায় আমি ভোট নিয়ে ফেলতে পারি, আমি ভোট কেড়ে নিতে পারি। যখন আন্তর্জাতিক চাপ, দেশের আভ্যন্তরীণ চাপ, আঞ্চলিক শক্তিসমূহের চাপে যখন তারা বাধ্য হবে যে আবারও একটা নির্বাচনের জন্য, তখন তাদের পক্ষে একটা সম্ভব হবে কোন জায়গাগুলো আমাদের জন্য দুর্বল, কোন জায়গাগুলো আমাদের জন্য সবল, সেগুলোতে আমরা যাতে করে আবারও সেইভাবে ভোটটা টানতে পারি। এটা একটা ড্রেস রিহার্সেল হচ্ছে। এই রিহার্সেল বেগম খালেদা জিয়া কিন্তু 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে করেছিলেন, এবং সেখানে কিন্তু কর্নেল ফারুককে তিনি সেখানে নির্বাচন করিয়েও জিতিয়ে নিয়ে আসেন, আরো কয়েকজনকে জিতিয়ে নিয়ে আসেন। ওইটা একটা ড্রেস রিহার্সেল, কোনগুলো তাদের স্ট্রং হোল্ড, এবং সেই স্ট্রং হোল্ডের নির্বাচনে তাদের একটা যেহেতু তার পরবর্তী 2 মাসে যে নির্বাচনটা হয় জুন, সেই নির্বাচনে ব্যাপক আমাদের পক্ষে সমর্থন থাকা সত্ত্বেও দেখবেন আমরা কিন্তু শতভাগ এককভাবে 151টা সিট পাইনি। আমরা পার্সেন্টেজ অফ ভোট কিন্তু বিএনপি চাইতে বেশি পেয়েও, এবং আমাদের 2001 সালে আমরা বিএনপির সমান এবং 1% বেশি ভোট, কিন্তু জামাতের ভোটটা তারা একত্রিত করার পরে 2/3 মেজরিটি তারা নিয়ে নিল, এবং আমরা শুধুমাত্র 4টা সিট পেলাম। কিন্তু আমরা কিন্তু বিএনপি সমানই ভোট পেয়েছি, 1% আরো বেশি পেয়েছি। কিন্তু 96 সালে আমাদের মানে পার্সেন্টেজ অফ ভোট হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারিনি, কারণ 15 ফেব্রুয়ারি তারা ওই ড্রেস রিহার্সেল করে আরেকটি স্টেজ সেখানে ইতিমধ্যে তৈরি করে রেখেছিল। এটা তারা খুব ভালো করে জানে। বাংলাদেশে রাজনীতি কখনোই আওয়ামী লীগকে ছাড়া, আপনি দেখবেন যে বিবিসির যে সাবেক প্রধান ছিলেন বাংলা বিভাগের সাব্বির মুস্তাফা, তিনি একটা কথা পরিষ্কার করে কয়েকদিন আগে চ্যানেল আইয়ের একটা আলোচনায়, তিনি চ্যানেল আইতে না একটা আলোচনায় বলছিলেন যে একটা সরকারি নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে হাওয়া করে দেবেন, এটা বাংলাদেশে কখনোই সম্ভব না, এটা সম্ভব না। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগের একটা কর্মীর রক্ত, যেখানে এক বিন্দু রক্ত পড়বে, সেখানে আওয়ামী লীগের আবারও পুনরুত্থান হবে। এটা হচ্ছে আওয়ামী লীগ। তো সুতরাং এরা খুব ভালো করেই জানে তাদেরকে এই 2 ভাই মিলে আবারও তাদেরকে নির্বাচন করতে হবে, তার ড্রেস রিহার্সালটা তারা এখন করছে। এখন আপনি কি নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং এর আলামত পাচ্ছেন কিনা? বিশেষ করে আমরা দেখেছি যে প্রশাসনিক রদবদল হয়েছে, ডিসিদেরকে বদল করা হয়েছে, নতুন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রায় 1000-এরও বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াগুলো কিভাবে হয়েছে আমরা এটি সম্পর্কে পরিষ্কার জানি না। নির্বাচনের আগে এ ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, এবং এর আগে আপনাদের দলের একজন সাবেক এমপি এসে বলেছিলেন যে পুলিশ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনাদের কাছে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা এখনো পর্যন্ত? দেখুন, শুধু ইঞ্জিনিয়ারিং না, রিগিং, পরিষ্কার রিগিং এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে কিছু কিছু ঘটনাচক্রে প্রকাশিত হয়ে যাচ্ছে। একটা আপনি দেখবেন একজন পুলিশের ওসি ভুলক্রমে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে সে গিয়ে দেখলো সিল মারার জন্য সিল তৈরি করা হয়েছে, ব্যালটে সিল মারার জন্য। এবং আমাদের কাছে কিছুদিন আগে তথ্য দিয়েছেন বিজি প্রেসের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি এখন নেই, তিনি নাম প্রকাশ না করার শর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে লরি করে অনেকগুলো লরিতে, হিউম্যান হোলার লরিতে ব্যালট বক্স কোনো ধরনের সরকারি প্রোটেকশন ছাড়া নানান জায়গায় বিজি প্রেস থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেখানে এটার প্রস্তুতি হিসেবে সিলটাও তৈরি করতে হবে। আমি তো পকেটে শুধু আপনাকে দিয়ে দিলে হবে না, সিলও রেডি রাখতে হবে। তো সিলও তারা রেডি করে রাখছে। এগুলো রিগিং। এবং কারণ আমি আপনাকে বলি, ওনাদের এই অবৈধ সরকারকে দেখাতে হবে ভোটে কমপক্ষে 50% বেশি মানুষের অংশগ্রহণ ছিল। যদিও বা এই গণভোটের কোনো বিধান সংবিধানে নাই, যদিও বা এই গণভোটের মাধ্যমে তারা যেভাবে সংবিধান সংশোধন করার চেষ্টা করছে সেটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক, বেআইনি, এবং সেটা ভবিষ্যতে টিকবে না। কিন্তু তারা আন্তর্জাতিকভাবে একটা জোড়া তালি দেওয়ার যে প্রক্রিয়া সেটা দেখানোর জন্য দেখাতে চাচ্ছে 55% ভোট হয়েছে। তারা কমপক্ষে 20 থেকে 25% ভোট আগে থেকেই
সেখানে দিয়ে রাখবে, অথবা তাদের লোকজনকে দিয়ে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কেন্দ্রে এখন আর ফলাফল ঘোষণাটা করতে দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ জারি করেছে। আগে যেটা হতো যে আমরা যখন নির্বাচন করেছি, কেন্দ্র সমূহ থেকে ক্যান্ডিডেট তথ্য পেতেন যে এখন আমি এই কেন্দ্রে এরকম এতগুলো ভোট হয়েছে, সেখানে যিনি প্রিজাইডিং অফিসার তার স্বাক্ষর করা একটা ইয়ে থাকতো, আপনার কাগজ থাকতো। সেটা নিয়ে আসা হতো হচ্ছে রিটার্নিং অফিসারের বরাবরে, ডিসি অফিসে। এখন বলা হচ্ছে কেন্দ্র পর্যায়ে কেউই কোনো ধরনের ঘোষণা দিতে পারবে না, ঘোষণা দিবে একমাত্র রিটার্নিং অফিসারের কার্যালয়। হ্যাঁ, তার মানে কি কেন্দ্র থেকে রিটার্নিং অফিসারের ওখানে আসার আগেই সিদ্ধান্ত নেওয়া হবে কোনগুলো তারা ঘোষণা দিবে, কোনগুলো তারা ঘোষণা দিবে না। এবং এরা এটাও বলে দিয়েছে যে নির্বাচনের ফলাফল ঘোষণা হতে বিলম্ব হবে। এখন নির্বাচন হওয়ার আগেই ফলাফল ঘোষণা হতে বিলম্ব হবে। নির্বাচনের পরে 180 দিন জাতীয় গণপরিষদের কাজ করবে নির্বাচিত তথাকথিত নির্বাচিত সংসদ। নির্বাচনের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে কি থাকবে না এটা এখন পর্যন্ত পরিষ্কার করলো না। তো এই যে একটা গোঁজামিলের কাজ তারা শুরু করেছে। এবং নির্বাচনের ফলাফল কখন ঘোষিত হবে? গণভোটের ফলাফল আগে ঘোষিত হবে না নির্বাচনের ফলাফল আগে ঘোষিত হবে? এবং ফলাফলের ঘোষণার পরে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি কি হবে সেটির ব্যাপারেও কিন্তু এখন নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা গণভোটে যদি হাঁ ভোট জয়যুক্ত হয়, হাঁ ভোট জয়যুক্ত হলে এই জুলাই সনদ বাস্তবায়ন পর্যন্তই কি অন্তর্বর্তীকালীন সরকার 180 দিন দায়িত্ব পালন করবে? এই বিষয়গুলো নিয়ে আসলে বেশ, তারা তো অলরেডি বলেই দিয়েছে 180 দিন পর্যন্ত এই মানে অবৈধভাবে তথাকথিতভাবে নির্বাচিত যাদেরকে করা হবে তারা গণপরিষদের কাজ করবে। অর্থাৎ তাদের কি কাজ হবে কেউ জানে না। শুধু গণপরিষদের কাজ মানে তারা শুধুমাত্র এই তথাকথিত হানা ভোটে যে সমস্ত তথাকথিত সংস্কারের কথা বলা হচ্ছে শুধু সেগুলো নিয়ে তারা আইন পাশ করতে পারবে। অর্থাৎ সরকার গঠন করার কথা কিন্তু বলেনি তারা। তাহলে সরকার কখন গঠন করবে? যদি গণপরিষদের শুধু কাজ করে তাহলে সরকারের কোনো কাজ তো তারা করতে পারছে না। আর সরকার কিভাবে হবে? সরকার চেয়ে নির্বাহী বিভাগ, তো নির্বাহী বিভাগ তো আমাদের সংবিধান অনুযায়ী। এখন আপনি বিষয়টা হচ্ছে আপনি কি বর্তমান সংবিধান মানছেন নাকি মানছেন না। কিছুক্ষণ আপনি বলছেন যে বর্তমান সংবিধান অনুসারে আপনি সকল অধ্যাদেশ জারি করেছেন, বর্তমান সংবিধান অনুসারে আপনি এই নতুন সংসদের পথে হাঁটছেন। আবার বলছেন আপনি বর্তমান সংবিধানে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সংবিধান সংশোধনের সেটা আপনি মানছেন না, আপনি আবার গণভোটকে নিয়ে আসছেন। এখন মানে সংবিধানে বর্ণিত পদ্ধতি আপনি মানবেন না, আবার সংবিধানকে যখন প্রয়োজন তখন মানবেন। তাহলে আপনি সংবিধান স্থগিতই করে দিতেন, সংবিধান স্থগিত করে দিতেন একটা প্রক্লেমেশন দিয়ে। এই নির্বাচনটি আসলে সংবিধান স্থগিতের একটি ম্যান্ডেট হবে, গণভোটের মাধ্যমে সংবিধান স্থগিত হবে। জুলাই সনদের অধীনে নতুন 12 তারিখের পরে নতুন নির্বাচিত সরকার জুলাই সনদের অধীনে চলবে যদি হাঁ ভোট জয়যুক্ত হয়, তাই তো? কি সেটা তো আমরা কেউই জানি না। কি তারা যারা বলছে তাহলে তো এই যে 300 আসনে নির্বাচন করছেন, 300 আসনে নির্বাচনে জনপ্রতিনিধিদের নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচন হওয়া বা মন্ত্রী পরিষদ গঠন করা, এগুলো তো তাহলে মুখ্য হবে না। তখন তো মুখ্য হয়ে যাবে ওই 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন। অবশ্যই, শুধু তাই না, এখন কি ওই 300 জন নিয়ে বসবে নাকি আবার 100 জন ওই পার্সেন্টেজের হিসেবে কাদেরকে পিয়ার পদ্ধতিতে দ্বিতীয় কক্ষে বসাবেন সেটা নিয়ে আলোচনা হবে। আপনি প্রথমে আপনি করছেন যে প্রাইমারি অ্যাসেম্বলির ইলেকশন, তারপরে আপনি ওই অ্যাসেম্বলি ইলেকশনের পার্সেন্টেজের ভিত্তিতে যদি এরা হাঁ ভোটকে নির্বাচিত করে, যেটা তারা ইতিমধ্যেই করে দিয়েছে, তখন আবার পার্সেন্টেজ হিসেবে 100 যেই অতিরিক্ত আসন দ্বিতীয় কক্ষের সেটা নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন উচ্চ কক্ষ, দ্বিতীয় কক্ষ যেটা, হ্যাঁ, ফার্স্ট অ্যাসেম্বলির পরে সেকেন্ড অ্যাসেম্বলি। এখন গণপরিষদ কে হবে? গণপরিষদ কি 300 জন হবে নাকি 400 জন হবে? তাহলে আমার নির্বাহী বিভাগ কোথা থেকে হবে? বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগ হতে হবে 300 জন থেকে। 300 জনের যে সংসদ সেখানে যারা মেজরিটি পাবে সেটা তারা সরকার গঠন করবে। এখন আপনি কি তখন ওই 300 যোগ 100 হিসেব করে ওই 400 জনের মধ্যে থেকে এবার নতুন করে হিসাব করবেন? আবার এখানে আরো একটা বিষয় আছে, ওই 400 জনের বাইরেও কিন্তু আবার নারী সংসদ সদস্যগণ আছেন রিজার্ভ কোটায়, সেটাও কিন্তু আপনাকে সংযুক্ত করার কথা। তখন আপনি
পার্লামেন্টারি একটা মানে আমি বলবো যে একটা ব্যাকলগ সৃষ্টি করছেন।